প্রিয় দর্শক সকলকে স্বাগত আজকের আয়োজন ভিন্ন মাত্রায়। আমরা এই আলোচনায় নানা রকম বিষয়ের বিশ্লেষণ শুনি। আজকের শিরোনাম রেখেছি রাজনীতির সাম্প্রতিক বিরোধ, পরিণতি কোন দিকে। দর্শক, আজকে এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের মাঝে উপস্থিত রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আলোচনার শুরুতে পরিচয় করে দিচ্ছি। রয়েছেন রিটা রহমান, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি। রয়েছেন সাইফুর রহমান তপন, সহকারী সম্পাদক দৈনিক সমকাল। দর্শক, আজকের আলোচনার শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন সেই প্রত্যাশা রাখছি। আপনাদের দুজনকে স্বাগত আজকের আয়োজনে। ধন্যবাদ। শুরু করবো রিটা আপা আপনাকে দিয়ে। যে নতুন সংসদ, নতুন সরকার চলছে, আমরা দেখছি যে সংসদ জমে উঠেছে, কখনো কখনো বিতর্ক হয়। আজকেও বিভিন্ন বিষয়ে বিতর্ক হয়েছে, তার মধ্যে হচ্ছে রাজাকারের প্রসঙ্গ নিয়ে ফজলুর রহমান এমপির বক্তব্যকে কেন্দ্র করে বিরোধী পক্ষের এক ধরনের আমরা দেখেছি যে সংসদ উত্তেজনা। কিন্তু এই উত্তেজনা আরও আগেই শুরু হয়েছে যে জুলাই সনদের ভবিষ্যৎ কী হবে, সংবিধান সংস্কার পরিষদ গঠন হবে কিনা, এবং গণভোটের রায় সরকার মানছে না, এটি নিয়ে বিরোধী পক্ষ এক ধরনের ঘোষণা দিয়ে রেখেছে যে যেটি সমাধান সংসদে না হলে সেটি রাজপথে হবে। আমরা দেখছি যে দুই ধরনের বিষয়, একটা হচ্ছে যে বিরোধের জায়গা, আবার কখনো কোনো ঐক্যের জায়গাও দেখছি যে নাটোরের মিষ্টি খেয়েছেন সংসদ সদস্যরা সবাই মিলে, কিন্তু আবার তিতো কথাও বলছেন। মানে আপনি কিভাবে মূল্যায়ন করছেন বর্তমান সংসদের এই পরিস্থিতি, সরকার এবং বিরোধী দলের এই সম্পর্কটাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন হচ্ছে কি, দেখেন, আমাদের অনেক কিছু, আমাদের এই যে নতুন যে জাতীয় সংসদ হয়েছে বা অধিবেশন হচ্ছে, এখানে আমরা অনেক কিছু এটার মধ্যে একটা নতুনত্ব খুঁজে পাচ্ছি। এক ধরনের, যেমন এই যে রাজাকার শব্দটা, এটাকে গত 15-16 বছরে আমাদের বিগত সরকার রাজাকারকে এমন করে মানে ওনারা রিফ্লেক্ট করতেন বা এমন করে তুলে ধরতেন, রাজাকার মানে এটা একটা খুবই নেগেটিভ একটা শব্দ। কিন্তু দেখেন, আইরনিক্যালি আজকে যে সংসদীয় রাজনীতি যেটাকে বলা হয়, সংসদে একটা সরকারি দল, একটা বিরোধী দল আছে। তো এই সংসদীয় রাজনীতির অংশ কিন্তু বিরোধী দল, এবং যাকে আমরা রাজাকার বলে সম্বোধিত করতে চাচ্ছি তারাই কিন্তু সংসদীয় রাজনীতির একটা প্রধান অঙ্ক। এই কনফ্লিক্টটা আপনাকে খেয়াল করতে হবে। তো সেখানে আমি যদি এখনও রাজাকার বলে তাদেরই মিন করতে চাই, তাহলে এটা হয় কি, আমাদের মৌলিক জায়গায় আঘাত করা হচ্ছে। আমি মনে করি সংসদীয়, কারণ আপনার সংসদীয় রাজনীতিতে সরকারি দল, বিরোধী দল, এখন বিরোধী দলে রাজাকার বলে বিগত সরকার যাদের সম্বোধন করত, সেই তারাই কিন্তু আজকে বিরোধী দল। বলতে গেলে মূল বিরোধী দল হচ্ছে জামাত। এখন জামাত, আমরা যদি রাজাকার বলতে জামাতকে বুঝি বা জামাত এবং শিবিরকে আমরা চিহ্নিত করতে চাই, যেটা বিগত সরকার করেছে, ভীষণভাবে করেছিল সেই সময়, তো সেখানে কিন্তু ভীষণ একটা কন্ট্রাডিকশন তৈরি হয়। তাহলে তো সংসদীয় যে আজকে যে সংসদীয় রাজনীতির প্রশ্নটা আসছে, সেখানেই কিন্তু তাহলে আপত্তি উঠে আসে। তো আমি রাজাকার বলতে হীন একটা এমন করে দেখানো হয়, রাজাকাররা হচ্ছে স্বাধীনতা বিরোধী শক্তি। তারা বাংলাদেশে আসলে তারা স্বাধীনতা বিরোধী শক্তি কি না, মানে নেগেটিভ ওয়ার্ড কি না এখন আমাদের, না, আমি সেই বিতর্কে যেতে চাই না। আমি যেটা বলতে চাই যে বর্তমান বাস্তব যে পরিস্থিতি, সেটা হচ্ছে সংসদীয় রাজনীতিতে আপনার একটা বিরোধী দল থাকবে, একটা সরকারি দল থাকবে। এখন আমি যদি বিরোধী দলকে বিগত সরকার যেভাবে আইসোলেট করেছিল, এবং তাদের তো এক পর্যায়ে জামাতকে কিন্তু নিষিদ্ধ রাজনৈতিক দল করা হয়েছিল, তাই না? তো বহু প্রচেষ্টা করে এক পর্যায়ে করেই ফেলেছিল। তো সেই পর্যায়ে তো এখন নাই, বাস্তবতা বদলে গেছে। এখন আপনি জামাতকে যদি রাজাকার বলেন, তাহলে তো তাদের নির্বাচিত হয়ে আসা বা তাদের একটা বিরোধী দল হিসেবে স্বীকৃতি দেওয়াই অপরাধ হবে, ঠিক হবে না যদি আমরা রাজাকার বলতে জামাতকে বুঝি। তা আমার কথা হচ্ছে যে বাস্তবতাটা, রিয়ালিটিটা কি? রিয়ালিটিটা হচ্ছে যে সংসদীয় রাজনীতির বিরোধী দল, মুখ্য দল হচ্ছে গিয়ে জামাত। সুতরাং জামাতকে সেই রেসপেক্টটা দিতেই হবে আপনি যদি সংসদীয় রাজনীতিতে বিশ্বাস করেন। এখন রাজাকার শব্দটাকে আনেন, এটাকে এক্সপ্লেইন করতে হবে যে রাজাকার বলতে কি আমরা জামাতকেই নির্দিষ্ট করছি, মানে টার্গেট করছি, বা জামাতকে লক্ষ্য করে বলছি কিনা।
এখানে কনফ্লিক্টটা আছে। আর এই যে জামাতের যে রাজনৈতিক একটা কিন্তু একটা কি বলে ট্রানজিশন হয়েছে, দে ওয়েন্ট থ্রু ট্রানজিশন, একটা সাংঘাতিক ট্রানজিশনের ভিতর দিয়ে জামাত কিন্তু আজকে এই অবস্থায় আসছে। আজকে আমি দেখেছি যেমন জামাত সম্পর্কে আমি বিশেষ করে আমি যদি একজন মহিলা হিসেবে কথা বলি, একটা নারী হিসেবে কথা বলি, তো জামাত বলতে আমি ভাবতাম যে সাংঘাতিক একটা কনজারভেটিভ একটা রাজনৈতিক সংগঠন হবে, তারা মেয়েদের মাথার কাপড় তুলতে দিবে না, নামাতে দিবে না, মেয়েদের সামনেও আনতে দিবে না। এবং জামাত কিন্তু এটা এক পর্যায়ে প্রমাণও করেছে, তারা যে নমিনেশন দিয়েছে নির্বাচনে তার একটা মহিলাকে দেয়নি। তো সেখানে কিন্তু আমারও একটু খারাপ লেগেছে। মানে ট্রানজিশন কি হয়েছে না, কিরকম হলো এটা? একটা নারীদের তারা স্বীকৃতি দিচ্ছে না, তাদের এই কনজারভেটিজমটা কি এখনো আছে কিনা। আচ্ছা, তারপরে ওরা একজন মাইনরিটি হিন্দুকে একজন দিয়েছে কিন্তু মহিলাকে দেয়নি। তাহলে কি ট্রানজিশন হলো কিনা, এটা তো আমার জন্য একটা সংশয়, আমার কাছেও কেমন যেন লেগেছে ব্যাপারটা, এটা কি হচ্ছে। কিন্তু আপনি নিজে বলেন যে জামাতে ট্রানজিশন হয়েছে, ট্রান্সফরমেশন হয়েছে, দে হ্যাভ গন থ্রু ট্রানজিশন। এখন যে ট্রান্সফরমেশনটা হয়েছে সেখানে আমি দেখেছি জামাতের মিটিংগুলো দেখেছি, আমরা বড় বড় সমাবেশ করেছিল জামাত, সেখানে আমি দেখেছি তারা গান গেয়েছে। গান গাওয়া জামাতের অনুষ্ঠানে, এটা আমরা কল্পনা করতে পারি? জামাতকে যেভাবে আমরা আমাদের সামনে একটা তৈরি করা হয়েছিল ইমেজটা, সেখানে তো গান বা সংস্কৃতির প্রশ্নই ওঠে না, তাই না? কবিতা আবৃত্তি করেছে আমি দেখেছি। গান তো আগে থেকে গায়, তারা হয়তো মানে বাদ্যযন্ত্র ব্যবহার করে না করে গজলের সুরে। না, এটা আগে আমি কখনো খেয়াল করি না। কিন্তু তারা মানে সমালোচনা আছে যে তারা জাতীয় সঙ্গীত গায় না, সেটি একটি সমালোচনা, সত্য মিথ্যা যাই হোক সেটাই পরে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রাথমিকভাবে একটু সাইফুর রহমান তপন, আপনার একটু মতামত শুনতে চাই। আবার দুটো বিষয় উত্থাপন করেছেন, যে সংসদে জামাত বিরোধী দলীয় বড় দল এবং বিরোধী দলীয় নেতা জামাতের প্রধান, সেখানে তারা জনগণ তাদেরকে নির্বাচন করে সংসদে পাঠিয়েছে, ফলে তাদেরকে এই রাজাকার বলার মধ্য দিয়ে আসলে সংসদীয় রাজনীতিকে দুর্বল করা হচ্ছে বা এটা শ্রদ্ধা প্রদর্শন করা হচ্ছে না, আপা যেটি বলছেন। এবং ওই যে ট্যাগিং এর রাজনীতি কি আবার শুরু হলো কিনা। আর জামাতের এক ধরনের পরিবর্তনের কথা আপা বলছেন, যে আগে যেটা ভাবতে সেরকম না জামাত, আপনার মতামত কি? ধন্যবাদ আপনাকে এবং আমার সহ আলোচক শ্রদ্ধেয় রিটা রহমানকে। এখন রাজাকার শব্দটা, প্রথম কথা হলো এটা একটা ঐতিহাসিক সত্য যে এখানে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান বাহিনীর সাথে মিলে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কতগুলো আধা সরকারি বাহিনী তৈরি হয়েছিল, অর্থাৎ সরকারের অনুমোদন ক্রমে প্রাইভেট মিলিশিয়ার মতো তৈরি হয়েছিল। সেখানে আলবদর, আল শামস এবং আরেকটা ছিল রাজাকার বাহিনী ছিল, আর শান্তি কমিটি সেটা একটা আলাদা বিষয় ছিল। তো ফলে রাজাকার বলতে বোঝানো হয় যারা মুক্তিযুদ্ধের সময় আমাদের মানে স্বাধীনতা সংগ্রামে বিরোধিতা করেছে, সোজা কথা। এখন সেই জায়গাটাতে জামাতে ইসলাম হলো মানে ওই সময়ে নেতৃত্ব দিয়েছে ওইটাতে। সেই সময় যে সরকার ছিল 71 সালে এখানে যে তৎকালীন পূর্ব পাকিস্তানে যে সরকার ছিল, সেই সরকারের সম্ভবত তাদের দুজন মন্ত্রী ছিলেন, একজন তো আব্বাস আলী খান সাহেব ছিলেন, দুজন মন্ত্রী ছিল। মানে সেটা একটা ঐতিহাসিক সত্য ঘটনা এগুলো। ফলে রাজাকারকে রাজাকার বলবে, এটা নিয়ে কোনো মানে বিরোধ নাই। এখন যে নতুন যে বাস্তবতার কথা উনি বললেন সেটা হলো যে জামাত এখন হলো সংসদের বিরোধী দল। এটা সত্য কথা, এটা অস্বীকার করার কোনো উপায় নেই সেটা। কিন্তু তারা সংসদে তারা বিরোধী দল বলে তাদেরকে তাদের যে ঐতিহাসিক যে অপরাধ মানে সেইটাকে তো ঢাকা দেওয়ার কোনো সুযোগ নাই সেটা। যে কারণে আপনি দেখবেন যে এটা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ তার রাজনৈতিক প্রয়োজনে এটার বেশি ব্যবহার করত। এখন বিএনপির নেতারাও কিন্তু এটা ব্যবহার করছেন। বিএনপির নেতারা শুধু বলছেন না, তারা 71-এ মানে সংসদের আপনি এমপিদের, বিএনপির যে এমপিরা যারা আছে আজকে শুধু ফজলুর রহমান সাহেব না, তার আগেও একজন প্রতিমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে মানে অনেকেই, আমি তো সবটা শোনা হয় না,
মাঝে মাঝে আমি দেখি। বিএনপি মহাসচিব তো একটা বলেছেন কদিন আগে যে জামাতকে হ্যাঁ, রাজনৈতিকভাবে নির্মূল করতে হবে, সেটা তো এই কথা আছেই। নিয়েও- সেটা আমি বলছি যে বিএনপি কিন্তু এই বিষয়টা, যেমন ইলেকশনের সময় ইলেকশন ক্যাম্পেইনে কিন্তু এটা একটা অন্যতম বিষয় ছিল তাদের কাছে, যে জামাতের ডিমেরিটসগুলো তুলে ধরার জন্য এটা ছিল একটা প্রধান বিষয়। তো আমি বলছি যে তারা যে সংসদীয় বিরোধী দল, সংসদের বিরোধী দল, এটা যেমন সত্য, আবার তারা ৭১-এ যে রাজাকারগিরি করেছে এটাও সত্য। তো ফলে কোনোটাকেই অস্বীকার করার কোনো উপায় নেই। সংসদ চলবে সংসদের নিয়মে, এবং বিরোধী দল হিসেবে তারা যতটুকু সম্মান, যতটুকু যা পাওয়ার সেটা যদি না পায় তখন সেটা একটা আলাদা বিষয়। কিন্তু এই ঐতিহাসিক সত্যকে তো আর অস্বীকার করা যাবে না। অর্থাৎ আমি বলছি এই ডিলেমে ভোগার কোনো সুযোগ না, তাতে সংসদীয় রাজনীতি আছে দুর্বল হচ্ছে কিনা, বা না, সংসদীয়- এখানে দুর্বল হবে কেন? সংসদীয় রাজনীতি দুর্বল হবে না, কারণ হলো সংসদীয় রাজনীতি শক্তিশালী হয় কিসের উপরে? শক্তিশালী হয় শুধুমাত্র আপনি তর্ক করলেই যে সংসদীয় রাজনীতি মানে শক্তিশালী হবে তা না। সংসদীয় রাজনীতি শক্তিশালী হয় নেতৃত্বের উপরে। সরকারি দল ট্রেজারি বেঞ্চে যারা থাকে তাদের নেতৃত্ব গুণ কতটা আছে এবং তাদের পলিসি মেকিংয়ে কতটা দক্ষতা আছে, প্রধানত এই বিষয়ের উপর নির্ভর করে। দ্বিতীয়ত বিরোধী দল তার যে ভূমিকা, অর্থাৎ সরকারি দলকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা, সেই ভূমিকা কতটা সে করতে পারছে তার উপরে সংসদের কার্যকারিতা নির্ভর করে সেটা। এখন আপনি দেখুন, মানে আমি যদি এই আলোচনায় ঢুকি, এটা একটা বিরাট আলোচনা। আপনি আমাদের স্পিকার, মাননীয় স্পিকার এই যে মেজর হাফিজ, অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন সাহেব, তিনি সংসদে রীতিমতো এই বিরোধী দলের উদ্দেশ্যে নসিহত করলেন তিনি, যে কিভাবে সংসদে ভূমিকা রাখতে হবে, পয়েন্ট অফ অর্ডারে কখন দাঁড়াতে হবে, কখন মুলতবি প্রস্তাব উত্থাপন করতে হবে, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ একদম টিচারের মতো করে তাকে এগুলো শেখাতে হচ্ছে। তিনি ওই দিন অভিযোগ করলেন যে যখন একজন বক্তব্য রাখছে তখন হরহামেশা ফ্লোর ক্রসিং হচ্ছে, অর্থাৎ সংসদের সামনে স্পিকারের ডেস্কের সামনে দিয়ে হাঁটাহাঁটি হচ্ছে, এবং এমনকি সংসদে পানাহার চলছে। মানে এগুলো তিনি অভিযোগ করেছেন, একদম ডকুমেন্টেড এগুলো। তো এই যদি হয় আমাদের বিরোধী দলের ভূমিকা, অর্থাৎ আমি বলছি যে হ্যাঁ, এটা হতে পারে তারা নতুন, কিন্তু নতুন মানে তো তার কাছে শেখার আগ্রহ থাকতে হবে। নতুন মানে যদি হয়, তারা যদি এটাই বুঝে যে সরকারি দলের এমপিদের বক্তব্য বা মন্ত্রীদের বক্তব্য রাখার সময় শুধু হইচই করাটাই হলো বিরোধী দলের কাজ, তাহলে কিন্তু এই সংসদ আপনার চলবে না। মানে সংসদ আর শাহবাগ এক নয়, বা না, নিশ্চয়ই সেটা। এবং এই কথাটা আপনি স্পিকার কিন্তু বলেছেন, স্পিকার এই কথাটা বলেছেন যে শাহবাগ, এটা শাহবাগ স্কয়ার নয়। তো আমি এই জন্য বললাম বিষয়টা, যে এই বিষয়গুলো আমাদেরকে, অর্থাৎ আমি দিতে চাইলেই যে তারা নিতে পারবে, সম্মানের কথা বলছি, এটা সবসময় নাও হতে পারে সেটা। আমি এই বিষয়ে একমত যে আমাদের সব সমস্যা, যেহেতু একটা নির্বাচিত সংসদ আছে আমাদের, ফলে সব সমস্যার সমাধান হতে হবে ওখানে। রাজপথে কেন হবে? এই যে আজকে যে বিরোধী দল কথায় কথায় হুমকি দিচ্ছে, এটা মোটেও সংসদীয় ভাষা না, এবং এটা সংসদীয় বিরোধী দলের কাজ না। সেটা সমাধান হতে হবে সংসদে, আলাপ আলোচনার ভিত্তিতে সংসদে সমাধান হতে হবে, এবং 5 বছর পরে জনগণের কাছে সবাইকে যেতে হবে, গিয়ে নতুন করে ম্যান্ডেট চাইতে হবে। এটাই হলো মূল কথা। তোমাদের কিন্তু সংসদে যদি কথা বলার পরিবেশ না হয়, কথা বলতে দেওয়া না হয়, কণ্ঠরোধ করা হয়, অথবা যদি কৌশল আশ্রয় না হয়, সেক্ষেত্রে তো রাজনৈতিক দলগুলো রাজপথকেই বেছে নেবে। সেটাও তো একটা রাজনীতি, সেটারও একটা পরিস্থিতি আছে। আচ্ছা, সেই পরিস্থিতি এখন আসেনি আপনি যেটা বলছেন, বা সেটি আমরা হয়তো একটু আর্লি কথা বলছি। আপনাকে ধন্যবাদ। আর রিটার রহমান, আপনার কাছে আসবো। যেটি বলছিলেন যে সংসদীয় রীতি পদ্ধতি, আমরা নিয়মকানুন মেনেই সংসদ চালাবো, সেটা ঠিক আছে, কিন্তু এই যে রাজাকার যে ভূমিকা বা ওই দলের যে সংস্কৃতি, এটা তো ঐতিহাসিক সত্য। ফলে ঐতিহাসিক সত্যকে কি আমরা এড়িয়ে যেতে পারি কিনা, এবং সেটি আবার ইতিহাসে অপলাপ হবে কিনা। আর এটি হচ্ছে যে আমরা দেখছি বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ কিন্তু এখন এক ধরনের
জামাতে ইসলামের ৭১-এর ভূমিকা নিয়ে সরব কথা বলছেন, হ্যাঁ, জি। বিএনপি মহাসচিব তো বলছেন রাজনৈতিকভাবে নির্মূল করতে হবে। তো এই কথাগুলো ওটা হয়তো একটু রেটরিক আর কি, এটা কি কথায় rhetoric কথায় হিসেবে ধরছেন? আমার মনে হয় ওটা উনি রেটরিক মানে কেন না হলে rhetoric হিসেবে না ধরছেন হলে নাকি? আমাদের দলের শীর্ষ নেতৃবৃন্দ তারা আমাদের এই যে সংসদীয় বিরোধী দলীয় নেতার বাড়িতে যাচ্ছে, ঈদের শুভেচ্ছা বিনিময় করছে, তাদের মধ্যে আপেক্ষিক যে সম্পর্কটা খুবই ভালো দেখা যাচ্ছে, একজন একজনকে গ্রিট করছে, সম্মান করে কথা বলছে, সেখানে তো আমি দেখছি না কোনো ঘাটতি আছে। আর রাজনীতিতে বিরোধী দলকে একটু কাবু করার একটা নিয়ম আছে, তাই না? এখন তো যেমন আগে আপনি দেখতেন আমাদের মহাসচিব সাহেব, বিএনপি মহাসচিব সাহেব বক্তব্য দিলে আওয়ামী লীগকে আঘাত করে বক্তব্য দিত। কেন? কারণ তখন আওয়ামী লীগ ছিল প্রতিপক্ষ, এখন তাদের প্রতিপক্ষ রাজনৈতিকভাবে অ্যাপারেন্টলি হচ্ছে জামাত। তো সুতরাং জামাতকে একটু আঘাত করে বলে, কেউ কেউ হয়তো ওই যে ৭১-এ যে জামাতের ভূমিকা, এটা কিন্তু একটা সিরিয়াস ব্যাপার, এটা নিয়ে আমাদের কিন্তু একটা জাতীয় কনসেনসাস থাকা দরকার। এক পক্ষ তাদের ভীষণভাবে রাজাকার বলে উৎখাত করতে চায় রীতিমতো রাজনীতি থেকে, আরেক পক্ষ সহনীয়, তারা মনে করে যে ওই জেনারেশনও নাই। আর ইনভলভমেন্টের ব্যাপারে একটা আমার মনে হয় একটা ন্যারেটিভস তৈরি করা দরকার, কনসেনসাস একটা অন দ্য বেসিস। কারা করবে, কিভাবে হবে সেটা এটা জাতীয়ভাবে করা উচিত, এটা পার্লামেন্টেও এই একটা প্রস্তাব উত্থাপন করা যায়, কারণ যেহেতু রাজাকার একটা বড় ইস্যু করে দেখা হচ্ছে এবং এটা একটা সিরিয়াস ইস্যু, কারণ আমাদের স্বাধীনতার ব্যাপারে স্বাধীনতার বিপক্ষে তো কেউই না। আজকে তো এই জামাতও তো স্বাধীনতার পক্ষে বক্তব্য রাখতেছে, আমি তো শুনি তাদের বক্তব্য যতটুকু শুনি, তো সেখানে কেউই কিন্তু না, এই জামাত সেই জামাত না। আর তারপরে যে রাজাকার আলবদর ছিল, রাজাকারে কিন্তু কিছুদিন আগে পিনাকিরা একটা ডকুমেন্টারি করেছে, সেখানে দেখালো বেশিরভাগ মেজরিটি ছিল মুসলিম লীগের সদস্যরা, কিন্তু আমরা মুসলিম লীগকে রাজাকার বলি না, জামাতকে শুধু বলি। এখানে নানান রকমের প্রশ্ন আছে এবং এটা নিয়ে একটা গবেষণার রিপোর্টও থাকা উচিত, একটা শ্বেতপত্র বের হওয়া উচিত আমার মনে হয়, কারণ রাজাকার ইস্যুটা খুবই সেন্সিটিভ। রাজাকার তালিকাও থাকা উচিত অবশ্যই, এবং কারা রাজাকার আসলে, হ্যাঁ, এইটা যদি পরিষ্কারভাবে নেরেটিভটা না থাকে। এখন জামাতের জেনারেশনে যারা নেতৃত্ব দিচ্ছে, স্বাধীনতা যুদ্ধে এরা কেউই ছিল না উপস্থিত বলে, বা তাদের অংশগ্রহণ ছিল না বললেই চলে, কারণ তারা বয়সে খুবই নবীন ছিল। কিন্তু তাদের লিগ্যাসি তো তাদেরকে বহন করতে হবে, সেখান থেকে তারা কিভাবে মুক্তি পেতে পারে? বলা হচ্ছে যে তারা ৭১-এর ভূমিকার কারণে তারা প্রকাশ্যে আনুষ্ঠানিকভাবে কিন্তু এখন পর্যন্ত ক্ষমা প্রার্থনা করেনি। কয়েকবার বলেছে, কয়েকজনের মুখে আমি শুনেছি। এটি আনুষ্ঠানিক দলীয়ভাবে কোনো দলীয়ভাবে এটা অ্যানাউন্সমেন্ট থাকতে পারত, কিন্তু আমার মনে হয় এটা জাতীয় কনসেনসাস তৈরি করতে হবে এই শব্দটার পক্ষে। মানে এটা যদি সত্যিকারে তারা যদি বাংলাদেশে যে হত্যাকাণ্ড ঘটিয়েছিল পাকিস্তানি সেনারা তাদের সঙ্গে সম্পৃক্ত থাকে, তাহলে জাতির সামনে এটা প্রমাণসহ তুলে ধরতে হবে এবং এই শব্দটার উপরে আমাদের একটা রায় থাকতে হবে, হ্যাঁ, যে এরা ছিল, তাহলে এই দলই তো তাহলে এক্সিস্ট করতে পারে না। কিন্তু এই দল কেন এখনো এক্সিস্ট করছে? এই যে দল তো এক সময় ৭১-এর পর তো নিষিদ্ধ হয়েছিল না, এই দল তো ছিল না, পরে ওরা এমার্জ করেছে। কারণ ওই এখানে একটা আমার মনে হয় এখানে একটা জিওপলিটিক্যাল একটা কারণ আছে, যে কারণে এই জামাতকে কেউ খুব শক্তভাবে প্রতিহত করতে চায়, কেউ করতে চায় না। এটা জিওপলিটিক্যাল অ্যাসপেক্টটা হচ্ছে ভারত। হ্যাঁ, এখন ভারতের কাছে আপনার জামাত একটা নিগৃহীত একটা সংগঠন, যদিও ভারতের সঙ্গে আমার ধারণা যে বর্তমান জামাতের ভালো সম্পর্ক, তাদের ভালো সম্পর্ক আছে, আন্ডারস্ট্যান্ডিংও হয়তো আছে, আমার তাই ধারণা। হ্যাঁ, তো তারপরেও ভারতের যে বাহ্যিক যে পলিটিক্যাল নেরেটিভ, সেখানে জামাতকে সবসময় প্রতিহত করবার একটা সুর পাওয়া যায়, আমি দেখেছি আর কি। আমি জানি না, আপনারা আমার সাথে একমত নাও হতে পারেন। তো আমার জিওপলিটিক্যাল অ্যাসপেক্টটা যারা ভারতীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বা ভারতকে সমর্থন করে রাজনীতি সামনে এগিয়ে নিতে চায়, তাদের জন্য জামাত একেবারে নিগৃহীত একটা সংগঠন, তারা জামাতকে সহ্যই করতে পারবে না। এখন যতই নিউ জেনারেশন আসুক, তারা মনে করে তারাও দায়ী এটার জন্য, তাদের সেই লিগ্যাসি। কিন্তু লিগ্যাসি যদি ওইভাবে থাকতো, তাহলে কেন এটাকে প্রতিহত করা হয়নি? জাতীয় কনসেনসাস কেন তৈরি করা হয় নাই? এই প্রশ্নগুলো, এগুলো কিন্তু এখনো সময় আছে, এগুলোকে সুরাহা করা দরকার। কারণ একটা গোষ্ঠীকে আমরা এইভাবে আইসোলেট করতে পারি না, জামাত বা মানে কি বললো একটু আগে যেটা আমরা বলছি, রাজাকার বলে প্রতিহত করে। এবং শিবিরকে সময়, আওয়ামী লীগের সময় শিবিরের উপরে যেরকম নির্যাতন হয়েছে বেশ কয়েকটা জায়গায়,
তার কিছু ভিডিও এবং রিল আমি দেখেছিলাম, মানে অমানবিক নির্যাতন করা হয়েছে শুধুমাত্র শিবির হওয়ার কারণে। তো এটা তো ঠিক নয়। শিবিরের একটা ছেলের বয়স কত তখন, খুব বেশি হলে 30, তো 30-এর অনেক আগে স্বাধীনতা যুদ্ধ হয়েছে, ওর তো জন্মই হয়নি, কিন্তু তারপরেও শিবির করে কেন করে? এই ব্যাপারগুলোকে কিন্তু আপনাকে একটা পোয়েটিক জাস্টিস তৈরি করতে হবে। তো এবং এখন তো আপনার মানে সেই সময়ে যারা ছাত্রলীগ করতো এবং ছাত্রলীগের দ্বারা যারা নির্যাতিত হয়েছিল তাদের যে বিভিন্ন স্টেটমেন্ট আসছে, বিশেষ করে ফেসবুকে, আমি গত সপ্তাহে পড়লাম, ইশতিয়াক নামে একটা ছেলে, সে যে বর্ণনা দিল রোমহর্ষক বর্ণনা, এবং সে বলছে যে যারা তাকে নির্যাতন করেছে তারা এখন ঢাকা ইউনিভার্সিটির ছাত্র শিবিরের নেতা এবং ছাত্র দলের পক্ষে। আমি ছাত্র দলের মানে আমি বুঝিনি, মানে কারা নির্যাতনের শিকার হয়েছে বলছেন? যেই আপা বলছিলেন যে শিবিরকে ছাত্রলীগের ছেলেরা শিবির নামে যাদেরকে নির্যাতন করা হয়েছে এবং যারা নির্যাতন করেছে, ইন্টারেস্টিং বিষয়, মানে গুপ্ত তারা হলো শিবির, গুপ্ত শিবির, তারা ছাত্রলীগে ছিল। এবং এসে যাচ্ছে। আমি গতকালকে একটা ভিডিও দেখলাম ছাত্র দলের যে জেনারেল সেক্রেটারি নাসির, জি, সে এরকম আপনার ফটো কার্ড এবং স্ক্রিনশট নানা জিনিস নিয়ে একটা টিভি প্রোগ্রামে সে দেখাচ্ছে যে কিভাবে এরা ছাত্রলীগের ভেতরে ছিল এবং ছাত্র দলের উপরে যারা নির্যাতন করেছে তাদেরও অনেকে, যারা নির্যাতক তারা ছাত্রলীগের ব্যানারে ছিল, তাদেরও অনেকে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল পর্যায়ের নেতা। এটা একটা বাস্তবতা, নির্মম বাস্তবতা। যে কারণে আপনি দেখবেন যে গুপ্ত শব্দটা নিয়ে এত আলোচনা হচ্ছে। মানে গুপ্ত আজকে কোথায় চলে গেছে? গুপ্ত কিন্তু তারেক রহমান পর্যন্ত বলেছেন, তিনি পর্যন্ত তার বক্তৃতায় বলতে গিয়ে গুপ্ত বলেছেন। যারা ডিস্টার্ব করে তার মিটিংয়ে বক্তব্য রাখা, আপনি খেয়াল করবেন, উনি কিন্তু আমি 2 জায়গায় দেখেছি তিনি বলেন এই গুপ্ত গুপ্ত, উনিও বলছেন সেটা। ফলে গুপ্ত শব্দটা একটা অ্যালার্জি, মানে রাজাকারের চেয়েও এখন অ্যালার্জি হয়ে গেছে কিছু কিছু মানুষের, যে কারণে আপনার চট্টগ্রামে মারামারি হলো, ঢাকাতে মারামারি হলো, পাবনায় মারামারি, অনেক জায়গায় কিন্তু ছাত্রদল আর ছাত্র শিবিরের মধ্যে মারামারি হয়েছে। সম্ভবত পরে মানে বিএনপির তরফ থেকে ছাত্রদলকে একটু রাশ টেনে ধরা হয়েছে, ফলে ছাত্রদল আর বাড়েনি। কিন্তু আমি বলছি যে এটা তো রিজলভ হয়নি। গুপ্তের অস্তিত্ব তো আসলে জামাত শিবির তারা স্বীকার করছে না, এবং তারা বলছে যে গুপ্তর মাধ্যমে নতুন করে একটা ট্যাগ লাগানো হচ্ছে, নতুন ওই মানে এই ট্যাগিং এর রাজনীতি চলছে। কিন্তু আমি বলছি যে যেমন এই জিনিসগুলো প্রথম এক্সপোজ করেছে কে? এনসিপির নেতারা এক্সপোজ করেছে। আব্দুল কাদের, এই যে আপনার এই যে সেই আগস্ট মাসে 24 আগস্ট মাসে যে 9 দফা দিয়েছিল যার নামে, আমি তো পত্রিকায় ছিলাম, তো পত্রিকাতে 8 দফা এসেছিল সার্জিসদের নামে, আরেকটা এসেছিল 9 দফা মানে আব্দুল কাদেরের নামে। ওই আব্দুল কাদেরের সিরিজ লেখা আছে, যে সিরিজ লেখা আছে আপনার এখন ডাকসু ভিপি সাদিক কায়েম, ডাকসু জিএস ফরহাদ এবং আরও হল পর্যায়ের ভিপি জিএস এরকম যারা শিবিরের নেতা, তাদের স্বরূপ, তাদের পরিচয়, তারা কিভাবে গেস্ট রুম, এই যে তথাকথিত গেস্ট রুম কালচার যেটা চালু হয়েছিল ঢাকা ইউনিভার্সিটিতে, এই গেস্ট রুম কালচারের অন্যতম পুরোধা ছিল এই সমস্ত ছাত্র নেতারা। ছাত্রলীগের ব্যানারে করেছে, ছাত্রলীগকে দায় নিতে হবে কিনা? না, নিশ্চয়ই ছাত্রলীগকে দায় নিতে হবে। কেন দায় নিতে হবে না? ছাত্রলীগের আবরণেই তো তারা করেছে, সেটা তো আরেকটা আলোচনা। ছাত্রলীগের দায় তো এখানে শেষ হয় না। মানে শুধু দায় কেন, আপনি দেখেন যে মানে ছাত্রলীগের তো সংগঠনই প্রায় বিলুপ্ত হয়ে গেছে, মানে যেটাকে অনেকে বলছে নিষিদ্ধ করা হয়েছে। না, নিষিদ্ধ তো সেটা অন্য জিনিস, কিন্তু এটা এক ধরনের ন্যাচারালি। তো ধরুন আপনি একটা ক্ষমতাসীন দল, তখন কিন্তু ক্ষমতায় তার দল ক্ষমতায় 15 তারিখে 14 তারিখ রাতে অথবা 15 তারিখে তো তাদেরকে ঢাকা ইউনিভার্সিটি থেকে সব ইউনিভার্সিটি থেকে উৎখাত করা হলো। মানে এইটা ইতিহাসে কখনো হয়েছে? এরশাদের ছাত্র সমাজ ছাড়া আর কোথাও কোনো এরকম ক্ষমতাসীন দলের সংগঠন এভাবে উৎখাত হয় না। কেন উৎখাত হয়েছে? কারণ তাদের ভেতরে যে এই ধরনের এলিমেন্টগুলো ছিল, এরাই তখন তার শত্রু হিসেবে রিভল্ট করেছে। ফলে তার যে নিজের যে শক্তি ছিল সেটা একদম প্রায় জিরোতে চলে এসেছিল। তো এই কারণে আমি বলছি যে ছাত্রলীগ তো তার দায় এড়াবে কিভাবে?
সে তো এক ধরনের ন্যাচারাল জাস্টিস পেয়েছে, এক 2 নম্বর হলো ভবিষ্যতেও তাকে দায় তার নিতে হবে। জি। কিন্তু তার মানে এই না যে যারা এরকম ছদ্মবেশে রাজনীতি করতে গিয়ে অপরাধ করে তাদের স্বরূপ কিন্তু উন্মোচন করতে হবে এবং তাদেরকে চিনতে হবে। জি, আপা যে একটা ন্যাশনাল কনসেনসাসের কথা বললো যে না, সেটা ঠিক আছে। জামাত আরেকটা শিবির বিষয় আমি প্রশ্নে বলি কেন বলছে, এই যে আপনার আপনি যখন প্রথম রাউন্ডে প্রশ্ন করেছিলেন সেখানে একটা প্রশ্ন ছিল এটা যে তারা তো পরিবর্তিত হচ্ছে, তারা ট্রান্সফর্ম আপা বলেছেন যে অনেকটা। আপনি দেখবেন এইটাও আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস। এরা হলো সুবিধা দেখে ট্রান্সফর্ম হয়। এই যে বলা হচ্ছে না, আপনি ধরুন আমি দেখলাম ছাত্রদল একটা গান বানিয়েছে গুপ্ত নিয়ে, এটা কিন্তু ফেসবুকে ভাইরাল হয়েছে। এটা গুপ্ত ছিলাম, ভালোই ছিলাম, গান বানিয়েছে। এখন জামাতের লোকেরা আবার আরেকটা পাল্টা প্রধানমন্ত্রীকে টার্গেট করে তাকে গুপ্ত বলে, যে 17 বছরে আমি লন্ডন ইত্যাদি ইত্যাদি বলে তার আবার আরেকটা গান বানিয়েছে। সেই গানে মিউজিক আছে, আমি সেটাই বলছি। তারা কিন্তু তাদের দলীয় প্রোগ্রামে কখনোই মিউজিক দেয় না। কেন? এটা নাকি নিষিদ্ধ, ইসলামী নিষিদ্ধ। কিন্তু এই ধরনের প্রচারণা তারা যখন করছে তখন তারা মিউজিক দিচ্ছে। ইলেকশনে যখন ধরুন বিএনপি যখন ইলেকশনে গান বাজাচ্ছে প্রার্থীরা, ঢাকা শহরেই আমরা দেখেছি, তখন জামাতের প্রার্থীরাও কিন্তু ওই তাল লয় দিয়ে তবলা দিয়ে গান বাজানো শুরু করে। সেটা কি তাদের আদর্শিক শিফট কিনা, আদর্শিক পরিবর্তন কিনা? না, এটাকে আপনি কখনোই এভাবে বলতে পারবেন না। জামাতের আপনি যদি হিস্ট্রি নেন, 41 বা 42 সালে তার জন্ম, আপনি তার টোটাল হিস্ট্রি নিলে দেখবেন যে গিরগিটির মতো, এই ছাত্রদলের বিএনপির নেতারাই বলে যে গিরগিটির মতো এরা রং পাল্টায়, সুবিধা যেদিকে সেই রূপ তারা ধারণ করে সেটা। ফলে এগুলোকে আপনি যদি মনে করেন এটা একটা নরমাল বিষয়, স্বাভাবিক বিষয়, তাহলে আরেক দফা ভুল হবে। জি, ধন্যবাদ তপন। আপনাকে আপনার কাছে আসতে চাই যে ওই যে কথা আপনি বলছেন যাদের নিয়ে কথা হচ্ছে এখনকার শিবির, তারা তো 71 সালে নিশ্চয়ই রাজনীতি করেনি, তারা নতুন রাজনীতি করবে, নতুন ধরনের রাজনীতি করবে, আদর্শ থাকবে। কিন্তু এই যে প্রশ্নগুলো যে এই শিবির ছাত্রলীগের তলে ছিল, তাহলে হেলমেট বাহিনীর মধ্যে ছিল, আজকে কিন্তু এই তথ্যগুলো পাওয়া যাচ্ছে এবং গুপ্ত এই যে রাজনীতি আসলো রাজাকারের মতোই শক্তিশালী একটা শব্দবন্ধে পরিণত হচ্ছে। তাহলে এদের আপনি আদর্শিক পরিবর্তনটা কোথায়, সেখানে সংস্কৃতিগত পরিবর্তনটা কোথায় হলো, যেটি তপনদা বলছেন? তা আপনি বলছেন যে এই দায় কিন্তু আমরা তাদের কেন রাজাকার বলবো, তারা তো এই সময় না, কিন্তু রাজনীতির প্যাটার্নটা কি চেঞ্জ হয়েছে? হ্যাঁ, হয়েছে, প্যাটার্নটা চেঞ্জ হয়েছে, ডেফিনেটলি হয়েছে। কিন্তু উনি যেটা বলছে যে ওনাদের ট্রাস্ট করা যাবে কিনা, আমার মনে হচ্ছে বটম লাইনটা হচ্ছে তারপরে তাদের ট্রাস্ট করে, কারণ তারা তো ছাত্রলীগের সঙ্গে মিশে গেছিল, অনেকে আবার ছাত্র দলের সঙ্গে মিশে গেছে। তো এরা যে বারবার ওদের যে ইয়েটা বদলাচ্ছে, তাতে করে কি হচ্ছে, এখন ওদের যে এক্সপ্লেনেশন আছে ওরা কিন্তু বলছে এটার উপরে, ওরা বলেছে যে তখন আমরা যান বাঁচানোর জন্য শেল্টার নিয়েছি, নির্যাতনের মধ্যে ছিল বলেছে যান বাঁচানোর জন্য, কারণ ওরা তো হলে ঢুকতে পারতো না, লেখাপড়া শেল্টার না একটা ব্যাপার। কিন্তু আপনি একেবারে ওই যে ছাত্রলীগ হয়ে অন্যের উপর হামলা চালিয়ে নির্যাতন করা, হেলমেট পরে, সেটি কি আত্মরক্ষা? আমি জানি না, অবশ্যই না, সেটাতে ইনভলভ হয়ে যাওয়া, তার মানে তুমিও ওদের কমপ্লিসিট হয়ে গেলা, তুমি ওদের সঙ্গে সহযোগী হয়ে গেলা। তো ওটা তো আমি ঠিক এগুলো নিয়ে আমি তাই বলছি যে এটার উপরে একটা বিশদ একটা রিপোর্ট থাকা দরকার, কারণ এটা ন্যাশনাল কনসেনসাসের ব্যাপার। কারণ কতদিন আমরা রাজাকার বলে একটা গোষ্ঠীকে আঙ্গুল দেখাবো, এটার উপরে আমাদের একটা সিদ্ধান্তে আসতে হবে, একটা রায় থাকতে হবে, এবং এটা জাতীয় ভিত্তিক রায়, কনসেনসাস, সবাইকে কিভাবে হতে পারে এটা গবেষণা করে এটা পার্লামেন্ট থেকে একটা প্রস্তাব নিয়ে আসতে পারে, প্রস্তাব নিয়ে না তা কেন রাজাকার, এই যে রাজাকারের সঙ্গে কারা সম্পৃক্ত, রাজাকার বলতে যদি ওই বাহিনীটাকে বোঝানো হয় 71-এর, একটু আগে আমি আবার রিপিট করছি যে ওটা পিনাকি বন্দ্যোপাধ্যায়ের ইয়েতে দেখলাম, সেখানে বলছে যে ওখানে মেজরিটি ছিল মুসলিম লীগ, তাহলে তো ওখানে জামাত ছিল না, তাহলে আমরা জামাতকে রাজাকারের সঙ্গে কিভাবে সম্পৃক্ত করছি? আমি এটা ডিফেন্ড করতে চাই না। আপনি পিনাকির ভিডিওটাকে আপনি একেবারে তথ্যনিষ্ঠভাবে সে একেবারে না, সে কিন্তু পিনাকির একটা তার নিজস্ব কতগুলো ব্যাপার আছে, কিন্তু সে যখন গবেষণা করে একটা তথ্য দেয় একেবারে প্রমাণ সহ দেখায়, সে দেখিয়েছে
দেখিয়েছে রাজাকারের ওই যে ব্যাচ সহ, এবং নামগুলো দেখিয়েছে কে কে ছিল রাজাকারে, এবং মেজরিটি দেখা গেছে মুসলিম লীগের সদস্যরা রাজাকারে জয়েন করেছিল ওই বাহিনীটা, অক্সিলারি একটা না, বাহিনী। আমি ঠিক জি। জানি না না, ওই ভিডিওতে কি আছে আমি জানি না, কিন্তু বাস্তবে আমি বলি আপনাকে যে শান্তি কমিটি যেটা ছিল, হ্যাঁ, শান্তি কমিটির মধ্যে মুসলিম লীগেরা বেশি ছিল। না না, কিন্তু এটা যদি বলা হয়, কারণ মুসলিম লীগ তখন একটা ডেড অর্গানাইজেশন, কেউ যদি বলে যে আলবদর, আল শামস এবং রাজাকার বাহিনী যেগুলো ছিল, যারা সশস্ত্র কায়দায় মানুষের উপর নির্যাতন করেছে পাকিস্তানিদের সাথী হয়ে, সেইটা মুসলিম লীগের কোনো ছাত্র সংগঠনই ছিল না। এটা হলো প্রথম কথা, কারণ ছিল মনে তো। থাকার কথা। না না, মুসলিম লীগের ছাত্র সংগঠন ছিল মোনায়েম খানের। নির্বাচন তো মুসলিম লীগ একেবারে আন্দোলনে ভরাডুবি হয়ে যায় হ্যাঁ মুসলিম হ্যাঁ, লীগের। আমি বলি যে এনএসএফ যেটা ছিল মুসলিম লীগের ছাত্র সংগঠন, এনএসএফ তো NSF আপনার ছিল, জি। এনএসএফ তো 69-এ শেষ হয়ে গেছে, উৎখাত হয়ে গেছে আন্দোলনের পর। রাজনীতি থেকে। না, আমাদের এখানে ছাত্র সংঘ যেটা ছিল, ছাত্র সংঘ ছিল একমাত্র মিলিটারি অর্গানাইজেশন তখন। মানে এদিকে ছিল ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, আর ওদিকে ছিল ছাত্র সংঘ, ইসলামী ছাত্র সংঘ, যেটা সভাপতি ছিলেন মতিউর রহমান নিজামী, সেক্রেটারি ছিলেন এই যে মুজাহিদ সাহেব, সেক্রেটারি ছিলেন। ফলে আপনার ইয়াং ফোর্স যদি আপনাকে ধরতে হয়, এটা ছিল ইসলামী ছাত্র সংঘ সেটা। ফলে কেউ যদি বলে এটা যে মুসলিম লীগের কর্মীরা এই কাজ করেছে, একেবারে একটা না, এটা মুসলিম কোনো লীগের গবেষণা কর্মী হতে পারে না। বলার প্রশ্ন না। কারণ আপনি আমার কথাটা বুঝতে পারেন, কারণ আমি মুসলিম কিন্তু ওইটা লীগেররা বলিনি। ছিল বয়স্ক আমি মানুষ, যেটা অল্প বলতে মানুষ। বলতে চাচ্ছি যে ন্যাশনাল কনসেনসাস, যে রাজাকারের উপরে যেটা আসা উচিত, আপনার সাথে আমি 100% একমত। হ্যাঁ, সেখানে এই আমি বলতে consensus-এর চাচ্ছি বিষয়ে যে একমত। এটা নিয়ে আমাদের একটা গবেষণা এবং একটা শ্বেতপত্র থাকা দরকার, কারণ এটা ফেয়ার না। আমরা রাজাকারের সঙ্গে কেন সংসদীয় বা গণতান্ত্রিক রাজনীতিতে একসঙ্গে আমরা রাজনীতি করছি, কেন করছি? হ্যাঁ, দুইটা পক্ষ হয়ে গেছে, একটা হচ্ছে এদিকে ন্যাশনালিস্ট ফোর্সেস, আরেকটা হচ্ছে ইসলামিক বা যাই বলি না কেন বিরোধী দল, যেটা তাদের সঙ্গে তাদেরও জোট আছে, 11টা দলের সমন্বয়ে তারা জোট করেছে। তো এইখানে যখন আমি বারবার এই রাজাকারের প্রশ্নটা আসছে, এটা কিন্তু ফেয়ার না। আমরা সেরকম পরিস্থিতিতে গণতান্ত্রিক চর্চাটা করব কি করে, যাদের অস্তিত্বকে আমরা স্বীকার করছি না, যাদের অস্তিত্ব নিয়ে আমরা এতটা ডিবেট করছি। এখানে একটা রায় আসতে হবে, এটা জাতীয় কনসেনসাস তৈরি করতে হবে। তার একটাই উত্তর হচ্ছে সংসদ থেকে প্রস্তাবনা করা হোক, এটার উপরে একটা শ্বেতপত্র গবেষণা করে বের করা, এবং তাদের আসল সত্যিকারের ভূমিকা কি ছিল। কিন্তু গবেষণা করবে কারা? গবেষকরাই তো আমাদের সরকারি- রাজনৈতিকভাবে বিভাজিত, যে দল ক্ষমতা যায় বা যারা দল তাদের মতো করে আসলে নেগেটিভ তৈরি করে না না না, সেটা থাকুক, সেই কিন্তু জায়গা থেকে আসলে এখানে শ্বেতপত্রটা যেমন ধরেন আপনার 71-এর স্বাধীনতা যুদ্ধের উপর একটা শ্বেতপত্র বের করেছিল পাকিস্তান, তাই না? যে কি রিপোর্ট বলা হয়, হামিদুর রহমান কমিশন রিপোর্টটা, যেটা এত বছর পরে আবার একটু একটু করে প্রকাশ পাচ্ছে। হ্যাঁ, তো সেটা করেছিল কে, এবং যাকে দায়িত্ব দিয়েছিল পাকিস্তান ভাঙা বা 71-এর এটার উপরে, তিনি একজন বাঙালি ছিলেন, তাকে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছিল, এটার প্রধান করা হয়েছে, তাকে লিডার করে পাকিস্তানে করা হয়েছিল, পাকিস্তানের সরকার করেছে ওই সময়কার সরকার। তা আমি বলছি যে শ্বেতপত্র লাগবে, কারণ আপনার সত্যি ঘটনাগুলোকে আমরা যে গ্রুপিং যেটা হয়েছে, আপনি বলছেন কেউ তাদের বিপক্ষে বলছে, আর ভীষণভাবে কেউ বলছে, কেউ একটু সহনশীল, একটু অনেকে মনে করছে না রাজাকার, সে জামাত ওইভাবে রাজাকার ছিল না। নাহলে এই যে ধরেন কারা কারা জয়েন করলো 11 দলে, এনসিপি তো জামাতের সঙ্গে যাওয়ার কথা ছিল না, এনসিপি কি করে জামাতের সঙ্গে গেল? কেন যাওয়ার কথা ছিল না আপনি কেন বলছেন? যাবে এনসিপি এত বড় একটা বিপ্লব করলো বা যাই বলেন গণ অভ্যুত্থান করলো, এনসিপির পিছনে জামাত ইসলাম ছিল, এই ভাষ্য বর্ণনা না আছে। জামাতের ছেলেরা থাকতে পারে, কিন্তু জামাত ইসলামের রাজনীতি কি, রাজনীতি আসলে কি জামাত ইসলামের রাজনীতি? এখন আমি আরো যদি বড় আকারে এটাকে চিন্তা করি, তখন আমি বলবো বিজেপির রাজনীতি কি, জামাতের রাজনীতির মতোই তো বিজেপিরও রাজনীতি। কিন্তু রাজাকারের শব্দটা কিন্তু ভীষণ কন্ট্রাডিক্টরি। আমার মনে হয় এটি নিয়ে অনেক আলোচনা হয়েছে। আপনি বিজেপি বললে কিন্তু আন্দালিব রহমান পার্থ মাইন্ড করতে পারে, ওই বিজেপি না, সরি, ভারতের বিজেপি, ঠিক বলেছেন, ধন্যবাদ। ধন্যবাদ। আমরা মনে হয় যে প্রসঙ্গ একটু পরিবর্তন করতে চাই, এটা নিয়ে আমরা কথা বলেছি। আপনি যেটি বলছেন মূল কথা, যে এটা নিয়ে একটা জাতীয় ঐক্যমত্য বা এক ধরনের শ্বেতপত্র হওয়া উচিত, ইতিহাসের এই জটগুলো খোলা দরকার। জি, আপনাকে ধন্যবাদ। আসতে চাই সাইফুর রহমান তপন, যে আমরা দেখছি যে এই সরকারের সাথে একটি বিরোধের জায়গা তৈরি হচ্ছে রাজনৈতিক। জুলাই সনদ নিয়ে যেটা ঐক্যমত্যের জায়গা তৈরি হয়েছিল, ঠিক ওই জুলাই সনদকে নিয়ে আবার একটা বিরোধের জায়গা তৈরি হচ্ছে, ক্র্যাক তৈরি হচ্ছে বলা হচ্ছে। এটি কোন দিকে যেতে পারে, পরিণতি কি হতে পারে? না, এখানে প্রথম কথা হলো যে বিএনপি যে বক্তব্যটা দিচ্ছে,
এইটা কিন্তু আপনার আমি বলবো বস্তুনিষ্ঠ। কি অর্থে বস্তুনিষ্ঠ? কারণ এই আলোচনাগুলো তো আমাদের চোখের সামনে হয়েছে, ঐকমত্য কমিশনের যে আলোচনা, এবং সেখানে যে 30টা রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে তাদের অনেকের সাথেই আমাদের কথা হতো, ভিতরে কি হচ্ছে না হচ্ছে ইত্যাদি ইত্যাদি। দ্বিতীয় বিষয় হলো 25 ডিসেম্বর, মানে 25 ডিসেম্বর না, এটা যে স্বাক্ষরিত হলো 17ই ডিসেম্বর বা এরকম, আমি ভুলে গেছি টাইপ ওই যে সংসদের সামনে জুলাই সনদ যে স্বাক্ষরিত হলো, যেখানে বিএনপি স্বাক্ষর করলো, এনসিপি করলো না, জামাতে ইসলাম করবে না বলে পরে আবার করলো। ওই ডকুমেন্টটা হলো এক ধরনের, আপনি ওটা কিন্তু আছে, এটা প্রকাশ্যে আছে, ওই ডকুমেন্টটা এক ধরনের। তারপরে আবার প্রধান উপদেষ্টার কাছে যে ডকুমেন্টটা জমা দেওয়া হয়েছে, যেটা আপনার প্রজ্ঞাপন আকারে, যেটা হলো প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হলো, যেটা নিয়ে এখন জামাতে ইসলাম এবং এনসিপি খুব হইচই করছে, এটার মধ্যে কিন্তু ওই আগের যে ভার্সনটা আছে তা থেকে অনেক ডিসটেন্স তৈরি করা হয়েছে, মানে নোট অফ ডিসেন্ট গুলো রাখা হয়নি। শুধু সেটা না, নতুন কিছু শর্ত ওখানে জুড়ে দেওয়া হয়েছে, নতুন কিছু বিষয় জুড়ে দেওয়া হয়েছে। যেমন ধরুন সংবিধান বাস্তবায়ন, সংবিধান সংস্কার পরিষদ, এই যে প্রভিশনটা করেছে তারা, এটা তো আগের ইয়াতে ছিল না। সেটা আগের যে জুলাই সনদ যেটা ভার্সন বিএনপি যেটা বলছে, সেখানে স্পষ্ট লেখা ছিল না, ওইটা তো জুলাই সনদ, আপনি যে বাস্তবায়ন আদেশ, মানে কিভাবে বাস্তবায়ন হবে, আদেশ তো গণভোট হবে, আদেশ তো ধরেন আইনি পদক্ষেপ, কিন্তু ওই জুলাই সনদের ভিতরে লেখা আছে, ওই যে পরের যে জুলাই সনদ, সেটার ভিতর দুটাতেই লেখা আছে কিভাবে বাস্তবায়িত হবে। প্রথমটাতে লেখা আছে যে সংসদে এটা বাস্তবায়িত হবে কিভাবে, সংসদের 2/3 মেজরিটি যাদের থাকবে তারা যেভাবে মনে করবে সেভাবে বাস্তবায়িত। গণভোটটা এলো কিভাবে? তাহলে গণভোটটা পরে এসছে, গণভোটটা হলো, কিন্তু সেই গণভোটে তো 69% মানুষ এই গণভোটের পক্ষে রায় দিয়েছে। সময় নেই, ছোট করে শেষ করতে হবে। তো ফলে সেকেন্ড যে ভার্সনটা, এই ভার্সনটা বিএনপি বলছে এই ভার্সনটা আমরা মানবো না। এটা প্রথমেই তারা বলেছে যে এটা আমাদের যেটাতে কনসেনসাস যেটাতে হয়েছিল সেটাই, কিন্তু গণভোট কি ফলে এই জন্য এখন গণভোটের বিষয়টা তো টোটালি একটা ফলস। সালাউদ্দিন সাহেব সংসদে যে বক্তব্য রেখেছেন, এই বক্তব্যের পরে এটা নিয়ে তর্কের আর কোনো, কিন্তু গণভোটের পক্ষে তো বিএনপি প্রচার চালিয়েছে। না, আমি গত পরশুদিনও আমি বলবো যে তারেক রহমান সাহেব বলেছেন যে প্রত্যেকটা আমরা স্বাক্ষর করবো, এটাকে বাস্তবায়ন করব, উনি বলছেন। তো এখন একদিকে যদি সালাউদ্দিন সাহেব এটার বিপক্ষে এভাবে একটা বক্তব্য রাখেন, এবং উনি যদি এভাবে বলেন, যিনি হচ্ছে সংসদীয় প্রকৃত যিনি নেতা আমাদের তারেক রহমান সাহেব, এবং তিনি হচ্ছেন প্রধানমন্ত্রীও, তো তিনি যখন বলছেন, তো আমরা কোনটাকে গুরুত্ব দিব, কন্ট্রাডিকশনগুলোকে দিব? আমি যতটুকু জানি যে বিএনপির কনসেন্ট ছাড়া এই গণভোটও হতো না। বিএনপি চেয়েছে যে একসঙ্গে হবে, এই জন্য একসঙ্গে গণভোট হয়েছে এবং সাধারণ নির্বাচন। এখন যেটা মূল কথা, আপনি কনস্টিটিউশনালি যেতে পারেন না, কারণ গণভোটও এখানে কনস্টিটিউশন কোনোভাবেই আসে না। এই আপনার 5ই আগস্টের পরে তাহলে মানে সংবিধান সমর্থন করে না এরকম গণভোটে কেন বিএনপি? সেটাই আমি বলছি যে আমরা আমাদের মধ্যে, এই ছোট্ট আমি অল্প করে বলি যে সেটা হচ্ছে যে এই গণভোটের সঙ্গে আমাদের জাতীয় নির্বাচন সম্পৃক্ত। গণভোট যদি ইল্লিগাল হয় তাহলে এই সরকারও ইল্লিগাল হয়ে যাওয়ার সম্ভাবনা। জি, ধন্যবাদ আপা, অনেক চমৎকার আলোচনা হলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। সাইফুর রহমান তপন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক যারা ছিলেন শুনেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী সপ্তাহে অন্য বিষয়ে দেখা হবে। সকলে ভালো থাকুন, শুভরাত্রি।